আজকের ক্লাসে আমরা সরল কেইনস মডেল নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো হলো গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতা কাকে বলে, গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতা কিভাবে আমরা নির্ধারণ করব, গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতার যোগফল কিভাবে এক হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আমরা প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা নিয়েও আলোচনা করব, কিভাবে সেটা নির্ধারণ করব বা নির্ণয় করব। এছাড়া প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতার যোগফল কিভাবে এক হয় এটাও আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতা। তো গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতা এই দুটো বিষয় কি সেটা তো আমাদের সংজ্ঞা জানতেই হবে এবং কিভাবে আমরা নির্ণয় করব সেটাও আমরা জানব। গড় ভোগ প্রবণতা যাকে আমরা বলি এপিসি এবং গড় সঞ্চয় প্রবণতা, গড় সঞ্চয় প্রবণতা যাকে আমরা বলবো এপিএস। প্রথমে এই দুটো নিয়েই আমরা আলোচনা করছি। তো গড় ভোগ প্রবণতা বলতে কি বোঝাচ্ছে, আমরা আয়ের যে অংশটা ভোগ করে নিই। এখানে আয় বলতে কি বোঝাচ্ছে, ব্যয়যোগ্য আয়। প্রথমেই বলে দিই, এখানে আয় যাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, এই ওয়াই সমান এনআই মাইনাস টি, অর্থাৎ আমাদের জাতীয় আয় থেকে কর বাদ দিয়ে দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলি ব্যয়যোগ্য আয়। অর্থাৎ আমি 100 টাকা ইনকাম করলাম, সরকারকে 10 টাকা দিয়ে দিলাম ট্যাক্স হিসাবে, আমার কাছে রইল 90 টাকা। এই 90 টাকার কিছু অংশ আমি ভোগ করতে পারবো আর কিছু অংশ আমি সঞ্চয় করতে পারবো। অর্থাৎ এই ওয়াইটার দুটো অংশ, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এস। সি মানে কি, সি মানে হচ্ছে ভোগ ব্যয় এবং এস মানে হচ্ছে সঞ্চয়। যদি আমাদের ইনকামটা স্থির থাকে অর্থাৎ ওয়াইটা স্থির থাকে তাহলে ভোগ ব্যয় যত বাড়াবো সঞ্চয় তত কম হবে এবং ভোগ ব্যয় যত আমাদের কম হবে সঞ্চয় তত বেশি হবে। আসলে গড় ভোগ প্রবণতা বিষয়টা কি, তাহলে এই যে আমাদের যত টাকা আমরা ইনকাম করেছি তার কতটা অংশ আমরা ভোগ করে ফেলছি। তাহলে আমি এখানে বললাম যে আমি 90 টাকা ইনকাম করেছি, অর্থাৎ সরকারকে ট্যাক্স দেওয়ার পর আমার কাছে 90 টাকা পড়ে রয়েছে। এই 90 টাকার মধ্যে আমি 50 টাকা ভোগ করছি আর 40 টাকা সঞ্চয় করছি। ক্লিয়ার? তাহলে এই 90 টাকার মধ্যে আমি কত টাকা ভোগ করছি, এটাকেই বলা হচ্ছে আমার গড় ভোগ প্রবণতা। অর্থাৎ 90 টাকার মধ্যে আমি এই যে 50 টাকা ভোগ করছি, অর্থাৎ 5-এর 9, এটা হচ্ছে আমার গড় ভোগ প্রবণতা, যে 9 টাকার মধ্যে আমি 5 টাকা ভোগ করছি। তাহলে এখানে আমরা সংজ্ঞাটা কি করে বলবো, যে যদি বলে গড় ভোগ প্রবণতার সংজ্ঞা দাও বা এপিসির সংজ্ঞা দাও, তখন আমরা কি বলবো, আমরা আয়ের যে অংশ ভোগ করি বা ভোগের কাজে ব্যয়িত হয় তাকে আমরা বলি গড় ভোগ প্রবণতা। অর্থাৎ এপিসি সমান কি হবে, সি বাই ওয়াই। কত টাকা আমরা আয় করছি এবং তা থেকে কত টাকা আমরা ভোগের জন্য ব্যয় করছি, এর যে অনুপাত, এই অনুপাতটাকেই আমরা কি বলছি, গড় ভোগ প্রবণতা। তাহলে একই রকমভাবে তাহলে গড় সঞ্চয় প্রবণতা কাকে বলবো, তাহলে আয়ের যে অংশটা আমরা সঞ্চয় করতে পারছি যেটা আমরা ভোগ করছি না, তাহলে এখানে 90 টাকার মধ্যে আমি 50 টাকা ভোগ করেছি, তাহলে সঞ্চয় করেছি ক টাকা, 40 টাকা। তাহলে এখানে আমি 90 টাকার মধ্যে 40 টাকা আমি সঞ্চয় করতে পেরেছি, তাহলে 9 টাকার মধ্যে 4 টাকা। তাহলে এটা হচ্ছে আমার সঞ্চয় প্রবণতা বা গড় সঞ্চয় প্রবণতা। তাহলে এখানে যদি বলে যে একটা সংজ্ঞা বা ডেফিনেশন দাও যে এপিএস বা গড় সঞ্চয় প্রবণতা কি, তাহলে আয়ের যে অংশ আমরা সঞ্চয় করি বা আয়ের যে অংশ ভোগ ব্যয়ে ব্যয়িত হয় না তাকে আমরা বলবো গড় সঞ্চয় প্রবণতা। তাহলে এখানে এপিসি ইকুয়াল টু সি বাই ওয়াই, এপিএস ইকুয়াল টু এস বাই ওয়াই। তাহলে আমরা ক টাকা আয় করছি এবং সেই তুলনায় কত টাকা সঞ্চয় করছি তার অনুপাতটাই হচ্ছে আমাদের গড় সঞ্চয় প্রবণতা। এখন এটার যোগফল যেটা বললাম যে গড় সঞ্চয় প্রবণতা এবং গড় ভোগ প্রবণতার যোগফল এক হবে, যে এপিসি এবং এপিএস এটা কিন্তু পরীক্ষায় পড়ে যে এর যোগফল এক,
এটা কিভাবে হয়, যে গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতার যোগফল কিভাবে এক হয়। তাহলে আমরা এটা এই সূত্র থেকেই আমরা করতে পারবো যে আমাদের আয়ের দুটো অংশ, একটা হচ্ছে আমাদের ভোগ ব্যয় আর একটা হচ্ছে সঞ্চয়। ক্লিয়ার? এখন আমি এই পুরোটাকে যদি আমি হচ্ছে ওয়াই দ্বারা ভাগ করে দিই এই সমীকরণটাকে, তাহলে আমার কি হবে, ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু সি বাই ওয়াই প্লাস এস বাই ওয়াই। তাহলে ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 1, আর সি বাই ওয়াই কি, সি বাই ওয়াই হচ্ছে আমাদের এপিসি অর্থাৎ গড় ভোগ প্রবণতা, আর আমাদের এস বাই ওয়াই কি হচ্ছে এপিএস অর্থাৎ গড় সঞ্চয় প্রবণতা। তাহলে গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতার সমষ্টি সর্বদা একের সঙ্গে সমান হবে। আর এখানেও যদি আমরা বলি, কারণ এই 50 টাকা এবং 40 টাকা এটা 90 টাকার সমান, তাহলে আমি এখানে 9 ভাগের 5 ভাগ টাকা আমি কি করছি, ভোগ করছি, আর 9 ভাগের 4 ভাগ টাকা আমি কি করছি, সঞ্চয় করছি। তাহলে আমার টোটাল ভোগ এবং সঞ্চয় যোগ করে কত হবে, 9 ভাগের মধ্যে 9 ভাগ, অতএব 1। তাহলে এখানে কি হচ্ছে যে গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতার সমষ্টি সর্বদা একের সঙ্গে সমান হয়। তো এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা, এবং এরও আমাদের সমষ্টিকে একের সঙ্গে সমান হয়। তো সেটা নিয়ে আলোচনা করছি। তো এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা, এবং এটা বিষয়টা কি এবং কাকে বলে, কিভাবে নির্ধারণ করব, কিভাবে একের সাথে সমান হবে। তো প্রথমেই বলি যে প্রান্তিক ভোগ প্রবণতা জিনিসটা কি। প্রান্তিক ভোগ প্রবণতার সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, অতিরিক্ত 1 ইউনিট আয় যদি আমাদের বাড়ে তাহলে আমাদের কতটা ভোগ ব্যয় বাড়ছে পূর্বের তুলনায়, তাকে বলা হচ্ছে আমাদের প্রান্তিক ভোগ প্রবণতা। অর্থাৎ 1 ইউনিট আমার আয় বাড়ছে, তার সাথে সাথে কত ইউনিট ভোগ ব্যয় বাড়ছে। তাহলে আমি এই যে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, এখানে আমি ধরে নিচ্ছি যে আগে আমি 100 টাকা ইনকাম করেছিলাম, তার মধ্যে আমি 60 টাকা ভোগ করছিলাম এবং 40 টাকা সঞ্চয় করছিলাম। এখন আমি বললাম যে 100 টাকা থেকে আমার ইনকামটা একটু বেড়েছে, যে 100 টাকা থেকে ইনকামটা আমার বেড়ে 200 টাকা হয়েছে, এবং 200 টাকার মধ্যে আমি 80 টাকা হচ্ছে ভোগ করি এবং সঞ্চয় করি 120 টাকা। তাহলে আমার আয় বাড়ার সাথে সাথে ভোগ ব্যয় কিছুটা বেড়েছে, কিন্তু 1 ইউনিট আয় বাড়ার সাথে সাথে কতটা ভোগ ব্যয় বাড়লো তাকেই বলা হবে প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে এখানে আমার আয় পরিবর্তন হয়েছে, যাকে আমরা বলবো ডেল্টা ওয়াই। তাহলে আয় পরিবর্তন হচ্ছে 100 টাকা, আর আমার ভোগ ব্যয় পরিবর্তনকে বলবো ডেল্টা সি। তাহলে ভোগ কত পরিবর্তন হচ্ছে 20, অর্থাৎ 100 টাকা আয় বাড়ার সাথে সাথে 20 টাকা ভোগ ব্যয় বেড়েছে। কেন? কারণ আগে 100 টাকা যখন ইনকাম করতাম ভোগ ব্যয় ছিল 60 টাকা, এখন 200 টাকা ইনকাম করছি, ভোগ ব্যয় 80 টাকা। 100 টাকা ইনকাম বাড়ার সাথে সাথে ভোগ ব্যয় 20 টাকা বেড়েছে। তাহলে 1 টাকায় কত বেড়েছে, এটাকেই বলা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে আমরা প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি কি করে পাবো, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, অর্থাৎ 100 টাকার মধ্যে আমার 20 টাকা ভোগ প্রবণতা বেড়েছে, তাহলে আমার কত হবে 1/5। তাহলে এই 1/5, এই 1/5টাই হচ্ছে আমার প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে এখানে আমি কি বললাম যে এমপিসি ইকুয়াল টু কি হচ্ছে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। তাহলে আমার আয় 1 ইউনিট বাড়ার সাথে সাথে ভোগ ব্যয় কত ইউনিট বাড়লো তাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে উল্টো দিকে আমরা সঞ্চয়টাও একইভাবে ক্যালকুলেট করতে পারবো, যে 1 ইউনিট আয় বাড়ার সাথে সাথে আমার কত ইউনিট সঞ্চয় বাড়ছে তাকে আমরা বলবো প্রান্তিক সঞ্চয় প্রবণতা। তাহলে এই একই উদাহরণে আমার আয় বেড়েছে 100 টাকা, কিন্তু সেই অনুযায়ী সঞ্চয় কত বেড়েছে। আগে সঞ্চয় করতে পারছিলাম 40 টাকা, এখন সঞ্চয় করতে পারছি কত 120 টাকা। তাহলে সঞ্চয় বেড়েছে 80 টাকা। তাহলে এখানে আমার ডেল্টা এস কত হচ্ছে 80। তাহলে আমি যদি বলি এখন আমি প্রান্তিক সঞ্চয় প্রবণতা কি করে মাপবো, প্রান্তিক সঞ্চয় প্রবণতা অতএব এমপিএস কিভাবে মাপবো, আমি
ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই, 80/100 অর্থাৎ 4/5। তাহলে 5/4 টাকা আমি হচ্ছে সঞ্চয় করতে পারছি বা সঞ্চয় আমার প্রবণতা দেখা যাচ্ছে। তাহলে একের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে আমার আয় 1 ইউনিট বাড়ার সাথে সাথে সঞ্চয় যতটা বাড়ছে তাকে বলা হচ্ছে প্রান্তিক সঞ্চয় প্রবণতা। তাহলে এমপিএস কিভাবে মাপছি? ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই দ্বারা মাপছি। এখন আমরা যেটা নির্ণয় করব বললাম যে প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা যোগ করলে কিভাবে এক হচ্ছে, অর্থাৎ আমাদের এমপিসি আর হচ্ছে এমপিএস যোগ করলে কি করে আমাদের এক হচ্ছে এইটা আমরা নির্ণয় করব। এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এটা আমরা ওই আগের নিয়ম অর্থাৎ y = c + s এটা দিয়েই আমরা করতে পারি। যে আমরা y = কি নিয়ে নিলাম? c + s। এবার প্রতিটাতে আমরা ডেল্টা লাগিয়ে দিচ্ছি। ডেল্টা ওয়াই অর্থাৎ আয়ের পরিবর্তন ইকুয়াল টু আমার ভোগ ব্যয়ের পরিবর্তন ইকুয়াল টু আমার সঞ্চয়ের পরিবর্তন। এবার পুরো সমীকরণটাকে আমি ডেল্টা ওয়াই দিয়ে ভাগ করব। তাহলে আমি কি পাবো? ডেল্টা ওয়াই বাই ডেল্টা ওয়াই ইকুয়াল টু ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই। তাহলে এখানে পেয়ে গেলাম 1। এবং এই যে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই এটা কি? এটা হচ্ছে আমার এমপিসি প্রান্তিক ভোগ প্রবণতা। আর ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই কি? এটা হচ্ছে আমার এমপিএস, এটা হচ্ছে আমার প্রান্তিক সঞ্চয় প্রবণতা। তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতার যোগফল 1 হয়। তাহলে এটা আমরা একটা সংক্ষিপ্ত চার্টের মাধ্যমে করে নেব এবং ক্যালকুলেট করব গড় ভোগ প্রবণতা, গড় সঞ্চয় প্রবণতা, প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক সঞ্চয় প্রবণতা একটু ছোট একটা অঙ্কের মাধ্যমে আমরা দেখে নেব। তো আমরা একটা ছোট্ট অঙ্ক নিয়েছি বোঝার সুবিধার্থে, যেখানে আমরা নিয়েছি যে আমার প্রথমে ইনকাম যখন 1 টাকাও হচ্ছিল না, 0, তখন আমরা ধরে নিয়েছি যে আমাদের ভোগ 0 এবং সঞ্চয় 0। এবং যখন আমার 100 টাকা ইনকাম করা শুরু হলো, ভোগ করছি 80 টাকা, সঞ্চয় করছি 20 টাকা। যখন আমার ইনকাম 100 থেকে 200 হলো, ভোগ 100 টাকা, সঞ্চয় 100 টাকা। এবং আমার যখন আয় আরও বাড়লো অর্থাৎ 300 টাকা, তখন আমার ভোগ হচ্ছে 150 টাকা, সঞ্চয় হচ্ছে 150 টাকা। এখন এটা থেকে আমরা গড় ভোগ প্রবণতা, গড় সঞ্চয় প্রবণতা, প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক সঞ্চয় প্রবণতা বার করব। তো প্রথমে আমরা গড় ভোগ প্রবণতা কী করে বার করব? গড় ভোগ প্রবণতা হচ্ছে ডেল্টা সি বাই গড় ভোগ প্রবণতা হচ্ছে সি বাই ওয়াই, অর্থাৎ আমরা আয়ের কত অংশ আমরা ভোগ করছি। তাহলে এখানে 0 টাকা ইনকাম করছিলাম, তার মধ্যে 0 টাকা ভোগ করছি 0। এখানে 0 টাকা ভোগ করছিলাম, তার মধ্যে 0 সঞ্চয়। ক্লিয়ার? আর গড় সঞ্চয় প্রবণতা এস বাই ওয়াই, এটা দ্বারা আমরা প্রকাশ করছি, অর্থাৎ আয়ের কত অংশ আমরা সঞ্চয় করছি। তাহলে এখানে যখন আমি 100 টাকা ইনকাম করছি, তার মধ্যে আমি 80 টাকা কি করছি? সঞ্চয় করে এই ভোগ করছি, অর্থাৎ আমি 5 টাকার মধ্যে 4 টাকা আমি কি করে নিচ্ছি? ভোগ করে নিচ্ছি। তাহলে আমার গড় সঞ্চয় প্রবণতা কত হবে? 100 টাকার মধ্যে আমার 20 টাকা, অর্থাৎ 5/1 সর্বদা তোমরা দেখবে যে গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতার যোগফল কিন্তু 1 হবে, অর্থাৎ এখানে 4-এর 5 এবং 1-এর 5 যোগ করলে কিন্তু আমাদের 1 হবে। আচ্ছা, নেক্সট আমরা আবার হচ্ছে 200 টাকার মধ্যে 100 টাকা ভোগ করছি আর 200 টাকার মধ্যে 100 টাকা সঞ্চয় করছি। তাহলে এখানে আমার কি হচ্ছে? 2/1 গড় ভোগ প্রবণতা আর 2/1 গড় সঞ্চয় প্রবণতা। এখানেও কিন্তু দুটোর যোগফল আমার কি হবে? 1-এর সাথে সমান হবে। একই রকমভাবে আমি 300 টাকার মধ্যে 150 টাকা ভোগ করছি, অর্থাৎ 2/1 টাকা, এবং 300 টাকার মধ্যে 150 টাকা সঞ্চয় করছি, অর্থাৎ 2/1 টাকা। তাহলে এখানেও গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতার সমষ্টি কিন্তু 1-এর সাথে সমান হবে। তাহলে এবার আমরা প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতাটা করে নিই। প্রান্তিক ভোগ প্রবণতা কি? ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, অর্থাৎ আয় পরিবর্তনের সাথে সাথে আমাদের ভোগ কতটা পরিবর্তন হচ্ছে। এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা মানে কি? যে আমাদের আয় পরিবর্তনের সাথে সাথে কতটা সঞ্চয় পরিবর্তন হচ্ছে, ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম যদি আমরা বলি, তাহলে আমার আয় বেড়েছে কত? 100 টাকা আমার ইনকাম বেড়েছে, তার সাথে সাথে আমার ভোগ ব্যয় কত বেড়েছে? 80 টাকা, অর্থাৎ 4-এর 5। একই রকমভাবে আমার হচ্ছে আয় 100 টাকা বাড়ার সাথে সাথে
সঞ্চয় বেড়েছে কত 20 টাকা, অর্থাৎ 1/5। অর্থাৎ প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন জিরো ইনকাম, তা থেকে যখন ইনকাম ফার্স্ট স্টেপে আমাদের গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা সমান হলো এবং গড় সঞ্চয় প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা সমান হলো। কিন্তু পরবর্তীকালে আবার যখন 100 টাকা বাড়লো, এখানে ভোগ ব্যয় বেড়েছে 20 টাকা, তাহলে 100 টাকার মধ্যে ভোগ ব্যয় বেড়েছে কত 20 টাকা। তাহলে এখানে আমার হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা কত হচ্ছে 5/1 কিন্তু সঞ্চয় বেড়েছে কত 20 টাকা থেকে 100 টাকা হয়ে গেছে, তাহলে 100 টাকার মধ্যে সঞ্চয় বেড়েছে 80 টাকা, অর্থাৎ 100 টাকা আয় বাড়ার সাথে সাথে 80 টাকা সঞ্চয় বেড়েছে, অর্থাৎ 4/5। পরবর্তীকালে যখন আমার আবার 100 টাকা বৃদ্ধি পেল, তখন আমার হচ্ছে 50 টাকা ভোগ ব্যয় বেড়েছে আগের তুলনায়, তাহলে 100 টাকার মধ্যে 50 টাকা, তাহলে হচ্ছে 1/2। আর এক্ষেত্রেও কি হচ্ছে 50 টাকা, যে 100 টাকা আয় পরিবর্তনের সাথে সাথে সঞ্চয় আমার পরিবর্তন হয়েছে কত 50 টাকা, অর্থাৎ 1/2। এখানেও তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতার যোগফল কিন্তু সর্বদা কি হবে 1-এর সাথে সমান হবে। তাহলে এইভাবে আমরা গড় ভোগ প্রবণতা, গড় সঞ্চয় প্রবণতা, প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক সঞ্চয় প্রবণতা পুরো বিষয়টাই বুঝে গেলাম। তো আজকের জন্য এতটা থাকবে। নেক্সট ক্লাসে আমরা সরল কেইনসে মডেলের তির্যক যে রেখচিত্র রয়েছে বা হচ্ছে আমাদের ক্রস যে রেখচিত্র রয়েছে, দুই ক্ষেত্র বিশিষ্ট যে মডেল রয়েছে, সব কিছু নিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।